আজ পারফেক্ট তেহরি রান্নার কয়েকটি কার্যকরী টিপস শেয়ার করব। 1. কম মাংস বা চালের সঠিক মেজারমেন্ট বের করা। 2. মাংস কতক্ষণ কষাতে হবে আর চাল দেওয়ার সঠিক সময়। নাম্বার 3. ননস্টিক হাঁড়ি না থাকলেও কিভাবে পারফেক্টভাবে রান্না করা যায়। নাম্বার 4. স্পেশাল কোন মশলাটা রেস্টুরেন্টের মতো স্বাদ আনবে। এটা জুড়ে আরও অনেক টিপস শেয়ার করব। তেহরির রং, স্বাদ এবং গন্ধ কিভাবে বাড়ানো যায়। খুব কম সময় রান্না করার জন্য রাঁধুনি রেডিমিক্স তেহরির মশলাটা আমি ব্যবহার করলে একদিকে যেরকম খরচ বাঁচবে সেরকম সময়টাও বাঁচবে। এরপর নিয়েছি আমি চাষি চিনি গুঁড়া চাল। দেখে নেবেন যাতে চালটা একটু পুরনো হয়। এরপর চালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পানির ভেতরে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই চালটা আগে ধুয়ে তারপরে ভিজাতে দেবেন, তাছাড়া পরবর্তী ধুতে লাগলে চাল ভেঙে যাবে। এখন আমি স্পেশাল মশলাটা শেয়ার করি। রাঁধুনি রেডিমিক্স মশলার পাশাপাশি কোন জিনিসটা দিলে তেহরির স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো হবে। এখানে আমি প্রথমে একটা জয়ফল নিয়ে নিয়েছি আর কয়েকটা একটা জয়ফল 1 কেজি মাংস বা চালের জন্য হয়, তো আমি এখানে হাফ কেজি রান্না করব, তাই আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। জয়ত্রী নিয়েছি 3 থেকে 4 টুকরা। এগুলো খুব ভালো করে ব্লেন্ডার করব। সাথে আমি একটা রসুন ছিলে নিয়েছি। রসুন বা আদা একসাথে দিয়ে ব্লেন্ড করলে খুব সহজে ব্লেন্ড করা যাবে। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার ভেতরে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব। অবশ্যই বাড়িতে থাকা সব থেকে বড় হাঁড়িটা এই পর্যায়ে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে নাড়তে চাড়তে অনেক সুবিধা হবে। এবার আমি রাঁধুনির যে রেডিমিক্স তেহরি মশলাটা আছে সেটা নিয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি। এখানে যেহেতু আমি হাফ কেজি পরিমাণ চাল এবং হাফ কেজি পরিমাণ মাংস ব্যবহার করছি, তো সেখান থেকে আমি 3 চামচ পরিমাণ মশলা উঠিয়ে নিলাম। এটা কিন্তু 1 কেজি চাল আর 1 কেজি মাংসের জন্য, তাই হাফ কেজির জন্য আমি 3 চামচ সরিয়ে নিয়েছি আর প্রায় 3 চামচের মতো আছে। এদিকে কিন্তু আমার পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি ওটা তুলে নিই এবং আরও কিছু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো খুবই কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা লাল হয়ে আসলে এর ভেতরে আমি পানি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ আর জিরা বাটা 1 চামচ। খেয়াল করেছেন জয়ফল জয়ত্রী যে পেস্টটা করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এগুলো আমি বাটা মশলা ব্যবহার করলাম। এরপর গুঁড়ো মশলা ব্যবহার করছি 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া। এরপর যে রাঁধুনি রেডিমিক্স মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কোনোভাবে হলুদটা ব্যবহার করা যাবে না আর ঝালটা আমি 1 চামচ ব্যবহার করেছি। তেহরিতে কিন্তু সমস্ত ঝালটা কাঁচামরিচ থেকেই হবে। এরপর আমি লবণ দিয়ে দিয়েছি এবং এই মশলাটা প্রায় 10 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমার পানিটা একটু কম মনে হয়েছে, তো আমি পানিটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু ভালো করে না কষালে কিন্তু খাবারের টেস্টটা আসল পাওয়া যাবে না। তো অবশ্যই এই পর্যায়ে 10 মিনিট সময় নিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে প্রায় হাফ কেজি পরিমাণ মাংস আছে। তেহরি রান্নার সময় অবশ্যই মাংস আর চালটা সমান সমান রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি মজা হয়। এদিকে মশলা থেকে যে পানিটা বের হয়েছে আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে তার ভেতরে এখন পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। এক্সট্রা করে কিন্তু পানি এখনো ব্যবহার করিনি। ভালো করে যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে মাংসটা যদি মনে হয় যে সেদ্ধ হয়ে গেছে তাহলে হয়েছে, আর না হলে এর ভেতরে পানি দিয়ে দিতে হবে। এখানে আমি গরম পানিটা ব্যবহার করছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো রেখে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাংস কষানোর সময় সব থেকে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে অনেক জোরে চুলা দিয়ে কখনো মাংস সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। অবশ্যই অল্প আছে মাংস সেদ্ধ করলে মাংসের ভেতরে যে নরম বা টেন্ডারনেসটা আছে সেটা বের হয়ে আসে। এদিকে আর মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এখন আমি এটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। অনেকে এই পর্যায়ে চালটা মিশিয়ে দিয়ে রাখেন, তবে এই কাজটা করবেন না। মাংস এ পর্যায়ে তুলে নিয়ে তার ভেতরে ঝোল আর তেল যেটা থাকে তার ভেতরেই আমি চালটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন সব মাংস তুলে নেওয়ার পরে এখানে তেল আর ঝোলটা পড়ে গেছে। এখানে আমি এই বিরিয়ানির চালটা দিয়ে দিয়েছি। অবশ্যই এ পর্যায়ে অন্তত পক্ষে হাতে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটা ভালো করে ভেজে নেবেন অল্প আছে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। অনেকে আছে যে এই চালটা ভাজা ভাজা না করে এর ভেতরে পানি ঢেলে দেয়, যে কারণে যতই পানির পরিমাণ ঠিক রাখা হোক না কেন এটা কিন্তু নরম হয়ে যায়। এ পর্যায়ে আমি প্রায় 3 চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। অবশ্যই মাংস কষানোর সময় লবণটা একটু বেশি করে দেবেন। আর এই পর্যায়ে অবশ্যই মাংসের সাথে লবণ দেওয়া আছে, চালের সাথে লবণ দেওয়া আছে, সেগুলো সামঞ্জস্য করে এখানে লবণটা দিতে হবে। এরপর আমি যে কাপে করে চালগুলো মেপে দিয়েছিলাম সেই কাপে করে আমি পানিটা মেপে দিচ্ছি। এখানে চালটা হয়েছিল এই কাপের 3 কাপ, তো আমি এখানে 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। অবশ্যই যে পরিমাণটা হবে তার থেকে 1 কাপ পরিমাণ পানি সবসময়ের জন্য কম রাখবেন। আর যদি চাল নতুন হয় তাহলে সেক্ষেত্রে 1.5 কাপ পরিমাণ পানি কম রাখবেন। এখানে আমি 3 কাপ পানির জন্য 6 কাপ পরিমাণ কিন্তু পানি ব্যবহার করিনি। এখানে আমি 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এরপর আমি এর ভেতরে গুঁড়া দুধের 1 প্যাকেট মিশিয়ে দেব। এটা কিন্তু মিশাবেন, তাহলে চালগুলো অনেক বেশি সফট হবে। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে চামচ দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং বলক ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব।
এখানে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আর বলকটা উঠে গেছে। এরপর যে অনেকে ভুল করে সেটা হচ্ছে পানিটা টেনে আসে, যখন ভাতটা একদম শক্ত হয়ে আসে এই পর্যায়ে মাংসটা দেয়। এটা করা যাবে না। এ পর্যায়ে যখন দেখছেন বলক উঠে গেছে, চালটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, এই পর্যায়ে কিন্তু মাংসটা মিশিয়ে দিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে গোটা তেহেরির ভেতরেই এটা ছড়িয়ে যাবে, তখন কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এ পর্যায়ে কিন্তু চালটা একদমই সেদ্ধ হয়নি, হালকা সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে কিন্তু মাংসটা দিয়ে দিলাম। এরপর জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে, খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলে কিন্তু চালটা গলে যেতে পারে। তো এখানে আমি শুধুমাত্র নাড়াচাড়া করে সমস্তটার মধ্যে মিশিয়ে দিলাম এবং ঢাকনাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা আরও টেনে এসেছে এবং চালটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। এই পর্যায়ে কিন্তু পানিটা ব্যবহার করা যাবে না। ভাবতে পারেন যে চাল সেদ্ধ হয়নি, এই পর্যায়ে আমি একটু পানিটা ব্যবহার করি, এটা কখনোই করা যাবে না। এর ভেতরে যে পরিমাপটা দিয়েছেন সেই পরিমাপে চালটা সেদ্ধ হবে। কিভাবে হবে আমি এখন বলে দিচ্ছি। এ পর্যায়ে চামচ দিয়ে খুব সুন্দরভাবে একটা পিরামিডের মতো বানিয়ে দেবেন আর চুলার আঁচটা একদমই লোতে দিয়ে দেবেন। তারপরে ঢাকনি দেবেন, তারপরে একটা পাতিল দিয়েছি আর তারপরে শিল দিয়েছি। এখানে আপনারা ওজন দেওয়ার জন্য যা আপনাদের বাড়িতে আছে সেরকম সব জিনিসই দিতে পারেন। আমি এখানে জাস্ট এটা এখন দম দিয়ে দিলাম। এখানে 20 মিনিটের মধ্যে এটাতে আর হাত দেবো না এবং 20 মিনিটের পরে আপনাদের আমি খুলে দেখাচ্ছি। রান্না করতে গেলে এই ধরনের ছোটো ছোটো টিপস আপনাকে ফলো করতে হবে, তাছাড়া কিন্তু জিনিসটা কখনোই পারফেক্ট হবে না। বিরিয়ানি বলেন আর তেহেরি বলেন আর পোলাও বলেন, যেটাই বলেন না কেন ঝরঝরা না হলে কিন্তু খেতে একদমই মজা লাগে না। দেখতে পাচ্ছেন যে পর্যায়ে আমি চুলাটা একদম লোতে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, সে পর্যায়ে কিন্তু চালগুলো একদমই ফুটেছিল না। কিন্তু যখন আমি দম দিয়ে রাখলাম এ পর্যায়ে যে সামান্য পানি ছিল আর অল্প আছে কিন্তু চালগুলো একদম সুন্দরভাবে ফুটে গেছে। আমার তেহেরিটা দেখেন কতটা ঝরঝরা হয়েছে। আমি কিন্তু যে টিপসগুলো বলেছি সেই টিপসগুলো ফলো করে আপনারা করলে আপনাদের তেহেরিটাও একদম ঝরঝরা আর একদম পারফেক্ট হবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওতে যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আমি পোলাওগুলো আপনাদের বেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। বাড়িতে রান্না করার জিনিস অনেক স্বাস্থ্যসম্মত হয়, তাই যদি একবার বাড়িতে ট্রাই করেন বুঝতে পারবেন এটা রেস্টুরেন্টের থেকে আসলেও কতটা স্বাস্থ্যসম্মত আর কতটা ভালো। যে কোনো ধরনের রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। তাই বাড়িতে আপনারা খুব সহজে তেহেরি রান্না করে ফেলতে পারবেন এই রেসিপিটা ফলো করে। লাইক দিয়ে রেসিপিটা হোম পেজে রেখে দেবেন যাতে পরবর্তী রান্না করার সময় আর খোঁজাখুঁজি করার প্রয়োজন না হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।